ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের কেন্দ্রডাঙ্গাল গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই একজন প্রগতিশীল মৎস্য চাষী বন্ধু। কথা বলবো তার সঙ্গে, কথা বলে জানবো তার মৎস্য চাষ সম্পর্কে কিছু কথা। নমস্কার, আপনার নাম? শেখ নুরুল ইসলাম। আচ্ছা, তো আপনি তো মাছ চাষ করছেন, কতদিন থেকে এই মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন? 5 বছর ধরে যুক্ত মাছ চাষের সঙ্গে। কতগুলো পুকুরে মাছ চাষ চলছে আপনার? এখন 7টা পুকুরে মাছ চাষ চলছে। কি কি মাছ চাষ করছেন? আমি মিশ্র চাষের সঙ্গে মূলত চিতল, ভেটকি, রূপচাঁদ এই ধরনের মাছও চাষ করছি, যেগুলো অল্প দিনে বেশি বাড়ে এবং বেশি লাভদায়ক। আচ্ছা, তো এই যে মিশ্র চাষের সঙ্গে চিতল মাছ এবং অন্যান্য মাছের কথা বললেন, যে ধরনের চাষের কথা বললেন, সেটাও কি 5 বছরের অভিজ্ঞতা? এটা আমি 4 বছরের অভিজ্ঞতা। 1 বছর চাষ করার পর থেকে এগুলো শুরু করি, তারপর 4 বছর ধরে এটা আমি চাষ করছি। আচ্ছা, তো এই ধারণা কোথা থেকে পেলেন? ধারণা নিজে চাষ করতে করতে অভিজ্ঞতা থেকেই এসছে, এবং পড়াশোনা করে যেটুকু জেনেছি, একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে যে চিতল মাছ চাষ করলে নাকি অন্যান্য মাছ খেয়ে নেয়। কিন্তু আমি সায়েন্টিস্টদের সঙ্গে কথা বলেছি এবং জেনেছি চিতল মাছ মূলত ছোট, খুব ছোট পোনা বা পোকামাকড় জলের খায়। চিতল মাছ খায় না, ভেটকি মাছ খায়। হ্যাঁ, যেটা ভেটকি মাছও কিছু চাষের প্রয়োজন আছে, এই জন্য জলে যে আমাছাগুলো হয় সেগুলো মূলত তারা খেয়ে নেয়। যার জন্য চিতল মাছটা আমি চাষ করছি, এবং আমি দেখেছি আমার অন্যান্য মাছের, পোনা মাছের কোনো ক্ষতি তার জন্য হচ্ছে না, এবং বরং বেশি লাভদায়ক হচ্ছে। এবং আমি একটা কাতলা মাছ, রুই মাছ বা মিরিক মাছ 1 বছরে তারা যে পরিমাণ বাড়ে, তার থেকে অনেক বেশি মাছগুলো বাড়ে, এবং বাজারের মূল্য অনেক বেশি। এবং আমি 5 বছরে আপনার চিতল মাছ থেকে হচ্ছে মূল খরচটা পুকুরে তুলে নিই, অন্যান্য যা মাছ চাষ হয় সেটা সবই আমার লাভ হিসেবে থেকে যায়। আচ্ছা আচ্ছা, বাহ, তার মানে খুব লাভজনক, এটা আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে। বিঘা প্রতি আমি বিঘা প্রতি বছরে 2 লাখ টাকা খরচ করি, কিন্তু চিতল ভেটকি চাষ করি বলেই একমাত্র বছরে আমি 1 বিঘা পুকুরে 10 লাখ টাকা হচ্ছে তুলতে পারি। মানে বিঘা প্রতি 1 বিঘা পুকুরে আমি 8 লাখ টাকা লাভ করি বছরে। এটা অসম্ভব মনে হলো আমার কাছে সত্যি। আপনার কথা শুনে অনেক নতুন করেও ভাবতে পারবেন মাছ চাষের কথা এবং এই পদ্ধতিতে। এবারে জানতে চাইবো যে কিভাবে করছেন এই চাষ? কীভাবে, আমি তো যেটুকু এখনও পর্যন্ত অভিজ্ঞতায় জেনেছি, মাছ 2 ধরনের খাবার খায়, একটা আমিষ, একটা নিরামিষ। কিছু মাছ আছে যারা আমিষ এবং নিরামিষ দুই খায়। আমি মূলত পুকুরে ডাইরেক্ট ফুড কম ব্যবহার করি, কিন্তু জলের মধ্যে খাবার তৈরি করবে সেরকম মেটেরিয়ালস আমি বেশি ব্যবহার করি। যেমন উদ্ভিদকণা তৈরি করে কোলিন ক্লোরাইড বলে একটা জৈব রাসায়নিক আছে, সেটা 3 বিঘা জল করে 10 দিন অন্তর 1 কিলো লাগে। তো সেটা উদ্ভিদকণা তৈরি করে পুকুরের মধ্যে, যেটা মাছের নিরামিষ খাবার হিসেবে ব্যবহার হয়। এছাড়া আমি একটা জৈব সার তৈরি করি, কম্পোস্ট সার তৈরি করি নিজস্ব পদ্ধতিতে এখানে। তার মধ্যে আমি সিঙ্গেল সুপার ফসফেট, ডক্টর পাহেলবান বলে একটা জৈব সার, গোবর, চুন ইত্যাদি মিশিয়ে যে সারটা তৈরি করি, সেটাতে আপনার প্রাণীকণা তৈরি হয় জলের মধ্যে, যেটা আমিষ খাবারের কাজ দেয় মাছের। হ্যাঁ, এছাড়া নিয়মিত মাছ শোধন করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। আর অ্যান্টিব্যাক বলে একটা ওষুধ আছে, যেটা ব্যবহার করি মাছের কোনো রোগ, ঘা ইত্যাদি হবে না। হ্যাঁ, এইভাবে চাষ করার ফলে আমার মাছের কোনো রোগও হয় না, মাছ দ্রুত বাড়ে। আর আমাকে ডাইরেক্ট ফুড, যেটা বিভিন্ন দোকানে প্রেসক্রিপশন করে, সেই খাবারও আমাকে খুব একটা বেশি ব্যবহার করতে হয় না, কারণ আমি জলের মধ্যেই খাবারটা হচ্ছে তৈরি করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে খরচ আপনার কিছুটা কম হচ্ছে? অনেক কম হচ্ছে। মানে সাধারণভাবে চাষিরা যেভাবে দোকান থেকে মালপত্র কিনে মাছ চাষ করে, তাতে করে অত লাভ হওয়া সম্ভব না। কিন্তু আমি যেহেতু জলের মধ্যে খাবারটা 2 ধরনের খাবারই তৈরি করে ফেলছি, এগুলো খুব কম খরচে, আমার লাভটা অনেক বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনি এগুলোর চারা কোথা থেকে নিয়ে আসছে, চারাপোনা যেগুলো পাওয়া যাচ্ছে, বা কিভাবে করছেন? আমার ছোট পুকুর কয়েকটা আছে, যেখানে আমি পোনা মাছের ডিম তৈরি করি। সেটা আমি গঙ্গার ডিম ধুলিয়ান থেকে নিয়ে এসে চারা ফোটাই, তারপর সেই মাছটা বড় হলেই বড় পুকুরগুলোতে ছাড়ি। এছাড়া আমি চিতল ভেটকি মূলত হচ্ছে নৈহাটি থেকে নিয়ে আসি গাড়ি করে। চিতল, ভেটকি, রূপচাঁদ এই ধরনের যে মাছ, এছাড়া কার্প গোত্রের যে সমস্ত মাছ আছে, সেগুলো আমি চাষ করি এর সঙ্গে, এবং সেটা আমি নৈহাটি থেকেই তার বেশিরভাগটা নিয়ে আসি। নৈহাটিতে এই ধরনের সব মাছই পাওয়া যায় এবং সুলভ মূল্যেই পাওয়া যায়। আচ্ছা, আর আপনি প্রথমেই জানালেন যে আপনি বেশ কিছু সায়েন্টিস্টের সঙ্গেও কথা বলেছেন এবং পড়াশোনাও করেছেন। তো এছাড়াও কি আলাদা করে কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? প্রশিক্ষণ নিইনি, আমি নিজে পড়াশোনা করেছি। এছাড়া আমাদের বীরভূম জেলার বোলপুর ব্লকের মৎস্য আধিকারিক যিনি আছেন, তার সঙ্গে আমরা পরামর্শ নিয়েছি। বর্ধমান জেলার যিনি এখন সহ মৎস্য আধিকারিক আছেন,
হ্যাঁ, তার সঙ্গে আমরা পরামর্শ নিয়েছি, তারা আমার পুকুরে এসেছেন, আমাকে পরামর্শ দিয়েওছেন। সুতরাং একটা সঠিক এবং সম্পূর্ণ ধারণা প্রয়োজন বলছেন লাভজনক চাষ করতে গেলে। হ্যাঁ, আচ্ছা, তো আপনি তো মাছ চাষ করছেন পুকুরে এবং 7টা পুকুর রয়েছে, আপনি সেটা জানালেন আমাদের। পুকুরের পাড়গুলোকে কি কোনোভাবে ব্যবহার করছেন? হ্যাঁ, পুকুরের পাড়ে আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করি, কিছু গ্রাসও চাষ করি, এবং সেটা গ্রাস কাপ বা ব্ল্যাক কাপ যে ধরনের কার্প গোত্রের মাছ আছে, সেই মাছের খাবার হিসেবে সেটা ব্যবহার হয়। সেটা ডাইরেক্ট কিছু ঘাস বা পাতা, সবজির পাতা দেওয়া হয়, যারা ডাইরেক্ট খায়। এছাড়া কিছু ওগুলো পচিয়ে আমি মিরিক মাছের খাবারটাও তৈরি করি। আচ্ছা আচ্ছা, মানে পুকুরের পাড়গুলোকে আপনি পুকুরের কাজের জন্যই আবার ব্যবহার হ্যাঁ, করেন? ব্যবহার করি। আচ্ছা, তো কতজন মানুষ আপনার এই ফার্মে কাজ করছে, মানে যতগুলো পুকুর আপনি নিয়েছেন? প্রত্যেকটা পুকুরে পার্মানেন্ট লোক আছে 2টি করে। এছাড়া যখন বেশি লোকের প্রয়োজন পড়ে, যে যে দিনগুলোতে মাছকে খাবার দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, এছাড়া মাছের পরিচর্যার জন্য দরকার হয়, প্রয়োজন মতো লোক আমি সেদিন নিয়ে নিই, ডেলি রোজের হিসেবে। আচ্ছা, তো কাছাকাছি বাজার হিসেবে বা আপনি কোথায় কোথায় এগুলো বাজারজাত করছেন? বাজারজাত আমাদের শ্রীনিকেতনে মাছের আড়ত আছে, এছাড়া বোলপুর শহরের হাটতলাতে আছে। এই 2 জায়গাতেই আমি মাছ দিই। হ্যাঁ, খুব ভালো মাছের বাজার আছে। এছাড়া যদি অতিরিক্ত মাছ কোনো দিন ধরি, তাহলে আমি বর্ধমানেও সেই মাছ পাঠাই। দুর্গাপুর, আসানসোল, বুধবুধ, পানাগড়, এইসব জায়গাতেও আমি মাছ পাঠাই অনেক সময়। তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি অন্য কোনো কৃষক বন্ধুদের যারা ধরুন নতুন করে এগিয়ে আসতে চাইবে, তাদেরকে আপনি কি বলবেন? অনেকেই আমার কাছে এগিয়ে আসেন এবং আমি তাদের পুকুরে যাই, তাদের যেটুকু সহযোগিতা করার আমি করি, এবং তারা যাতে বেশি খরচ না করে এই পদ্ধতিতে অল্প খরচে মাছ চাষ করে লাভবান হতে পারে, সেই জন্য আমি সহযোগিতা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে একেবারে অভিজ্ঞতা থেকে উঠে আসা কিছু কথা, যেখান থেকে উঠে এসেছে যে মাছ চাষ যদি সঠিক এবং সম্পূর্ণ ধারণা নিয়ে করা যায়, তাহলে কিন্তু আজও যথেষ্ট লাভজনক। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। দাঁড়িয়ে আছি কৃষি বিভাগের তালডাংরা হর্টিকালচার রিসার্চ স্টেশনে। কথা বলবো এই রিসার্চ স্টেশনের সহ কৃষি অধিকর্তা ডক্টর প্রভাত কুমার কারকের সঙ্গে। প্রভাতবাবু, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই যে হর্টিকালচার রিসার্চ স্টেশন, মানে উদ্যানজাত ফসলের জন্য আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত দিকগুলো দেখে থাকেন, কাজ করছি। তো এখানে কি কি উদ্যানজাত ফসলের আপনারা জন্য কাজ করছেন? আমাদের এই তালডাংরা হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্মেই মূলত আমাদের ফল চারা উৎপাদন, গুণগত মানের ফল চারা, আম, পেয়ারা, লেবু, কলা এবং মাইনর ফ্রুটসেরও এখন আপনার বাজারে রয়েছে কুল, এই যে জাতীয় বিভিন্ন জাম, সপেদা, এগুলো আমরা তার কোয়ালিটি যে প্ল্যান্টিং মেটেরিয়াল চারা, সেগুলো আমরা এখানে উৎপাদন করছি। স্থানীয় এলাকার কৃষক ভাইয়েরা এবং আমাদের বাঁকুড়া জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের এখান থেকে এই গুণগত মানের চারা পশ্চিমবঙ্গ সরকারের এই তালডাংরা হর্টিকালচার রিসার্চ স্টেশন থেকে কৃষক ভাইরা সংগ্রহ করছেন সরকারি মূল্যে, খুব অল্প রেটে। আমরা ফল সম্বন্ধে যখন আমরা আলোচনা করছি, ফল সম্বন্ধেই যাচ্ছি, ধরুন কলার চাষের ক্ষেত্রে যে কৃষক বন্ধুরা কীভাবে আপনাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন? কলার চারা মূলত আমাদের এখানটায় যে কলাটা আমরা জায়েন্ট গভর্নর G9 ভ্যারাইটি আমরা চাষ করছি, এটা চারাগুলো আমাদের মূলত চুঁচড়াতে এবং কৃষ্ণনগরে টিস্যু কালচার ওখানটায় উৎপাদন হয়, এবং এখানে কৃষকরা যাতে উদ্বুদ্ধ হতে পারে আমরা সেই কলার চাষটা এখানে করে কৃষকদেরকে দেখানো এবং তারা যাতে হাতে নাতে করতে পারে সেই কলা চাষের প্রযুক্তিটা আমরা দিচ্ছি।
আচ্ছা, আর সেক্ষেত্রে অন্যান্য যেমন আম চাষের ক্ষেত্রে আম চাষের ক্ষেত্রে কি কি ধরনের নতুন নতুন ভ্যারাইটি আপনার কৃষকদের উপলব্ধ করতে পারছেন? আম চাষের ক্ষেত্রে এখন যেটা রেগুলার বেয়ারিং হিসাবে মূলত আমাদের কৃষক ভাইরা আমাদের বাঁকুড়া জেলাতেই যেটা খুব জনপ্রিয়তা এবং সারা রাজ্যেও সেটা পেয়েছে, আম্রপালি, মল্লিকা, এগুলো ভালো জাতের এবং প্রতি বছরই এগুলো ফল আমরা আম পেয়ে থাকি। আর তাছাড়াও নতুন আরও কিছু কিছু যেগুলো জাত এসছে। আর এই জায়গাতে হিমসাগরটাও খুব গুণগত মান খুব ভালো। আর নতুন আমরা সংগ্রহ করেছি মহারাষ্ট্র থেকে আলফানসো, এটা আস্তে আস্তে করে যাতে জনপ্রিয়তা লাভ করতে পারে সেটা আমরা এখানেও প্রদর্শন ক্ষেত্র এবং কৃষকদেরকেও চারা উৎপাদন করে আমরা দিচ্ছি। আলফানসো তো অত্যন্ত কমার্শিয়ালি ভায়াবল আম, তো সেক্ষেত্রে আপনারা কৃষকদের এই চাষের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা ব্যবস্থা নিচ্ছি বলতে আমাদের উদ্যানজাত এই ফসলের আমাদের যে ন্যাশনাল হর্টিকালচার মিশন রয়েছে তাতে খুব স্বল্প মূল্যে আমাদের উদ্যানজাত ফসলের সম্প্রসারণের জন্য তার প্রজেক্ট রয়েছে এবং সরকারি অনুদান রয়েছে। সেই সরকারি অনুদানের ভিত্তিতে একটা নির্দিষ্ট এরিয়াতে উদ্যোগী কৃষক ভাইদেরকে আমাদের প্রযুক্তি এবং চারা এখান থেকে আমরা উৎপাদন করে কৃষকদেরকে আমরা দিচ্ছি। তারা নিজেদের ক্ষেত রেডি করে ফসল তারা সেখান থেকে লাভজাত পাচ্ছেন। বাণিজ্যিকভাবে আরও বিভিন্ন ধরনের ফল চাষ আছে, যেমন আছে আঙ্গুর, যেমন আছে স্ট্রবেরি, সেক্ষেত্রে আপনারা কি কোনো কিছু করছেন? হ্যাঁ, স্ট্রবেরিটা আমাদের তো এই এলাকাতে রাজ্যে আমাদের তো এর আগে ছিল না। আমরা এটা চাষ হিসাবে যাতে পপুলার হতে পারে, কৃষকরা করতে পারে, আমরা গত বছর এটা প্রাথমিকভাবে শুরু করেছিলাম, কিন্তু এলাকাতে খুব মানুষের সাড়া পড়েছে কৃষি গ্রামীণ মেলাগুলোতে এবং মাটি উৎসবেও খুব মানুষের চাহিদা। তাই এবছর আমাদের যে ইতিমধ্যে মেলা হয়ে গেল সেই জায়গাতেও মানুষ পরপর করে চারা সংগ্রহ করছে, নিয়ে তারা চাষও করছেন এবং খুব জনপ্রিয়তা স্ট্রবেরি। এই স্ট্রবেরির জন্য কৃষক বন্ধুদের আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন? কোন চারাটা নেওয়া প্রয়োজন, কোথা থেকে সংগ্রহ করা প্রয়োজন, এবারে আপনি কি বলেন? যেটা বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে এর টিস্যু কালচারটাকে সংগ্রহ করা, কিন্তু স্ট্রবেরি টিস্যু কালচারের চারাটা এখন আমাদের রাজ্যের বা আমাদের সরকারি উদ্যোগে কিছুটা আমরা এখন পিছিয়ে রয়েছি। এটাকে সংগ্রহ করতে গেলে আমাদের মহারাষ্ট্র থেকে আমরা টিস্যু কালচারটাকে সংগ্রহ করি, আর সেই টিস্যু কালচারের চারাকে বসিয়ে আমরা কৃষক ভাইদেরকে তাদেরকে পরামর্শ প্রযুক্তিটা দিচ্ছি। আর লোকাল যেগুলো আমাদের চাষের যেগুলো রয়েছে সেই লোকাল ভ্যারাইটি যেগুলো অ্যাডপ্টেড কিন্তু কৃষকরা তাতেও লাভবান হতে পারে, আমরা সেই চারাগুলোকে আমরাও দিচ্ছি। আপনারা যেহেতু একটি রিসার্চ স্টেশন, তো আপনারা কি টিস্যু কালচার করার জন্য এগিয়ে আসছেন? আমরা সেটা আমাদের গভর্নমেন্ট ইতিমধ্যে প্রযুক্তি আমাদের উদ্যোগটা নেওয়া হচ্ছে, সেই প্রযুক্তিগতভাবে আরও যাতে আমরা দিতে পারি কৃষকদেরকে চারা উৎপাদন করে, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিচ্ছেন। আগামী দিনে আমরা দিতে পারবো। উদ্যানজাত ফসলের ক্ষেত্রে আরও অনেকগুলো ফসল রয়েছে, যেমন সবজি চাষের ক্ষেত্রে। সবজি চাষের ক্ষেত্রে আমরা এখান থেকে আপনারা কি কি কাজ করছেন? সবজি চাষের ক্ষেত্রে যেটা আমাদের দেখা গেছে, আমাদের এখানটায় অর্গ্যানিক ভেজিটেবলসটা মূলত আমরা করছি। কারণ আজকে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস যেগুলো আপনার পয়জনসগুলো সেগুলো আমাদের সবজিতে আমরা ব্যবহার করছি। ফ্রেশ ভেজিটেবলস হিসাবে আমরা সেগুলোকে আমরা গ্রিন যেগুলো সবজিগুলো আমরা খেয়ে থাকি। তো রান্না না করেও কোনো সবজি আমাদের যেমন শসা, এইসব ফসলগুলো আমরা যেটা সরাসরি খাই, পেঁয়াজের ব্রোকলি, তো এই জায়গাগুলোতে স্যালাড হিসাবে আমরা ব্রোকলি খাই। তো সেই জায়গাতে আমরা দেখছি যে পরপর করে আমাদের স্বাস্থ্যের এবং পরিবেশ দূষণ হচ্ছে এবং স্বাস্থ্য ক্ষতি করছে। তাই আমরা কৃষক ভাইদেরকে এবং যাতে পরিবেশও রক্ষা হয় তার জন্য আমরা জৈব কৃষি এই অর্গ্যানিক ফার্মিংয়ে আমরা এটা উদ্যোগ নিচ্ছি এবং সরকারি দিক থেকে আমরা কৃষকদেরকে তাদের মধ্যে অ্যাওয়ারনেস আমরা বৃদ্ধি করছি। বিশেষ করে গত 2-3 বছর আমাদের তালডাংরা হর্টিকালচার রিসার্চ স্টেশন এটা তার অগ্রণী ভূমিকা। ইতিমধ্যে আমরা এতের আপনার এই অর্গ্যানিক ভেজিটেবলস হিসাবে আমাদের ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলো আমরা খুব সফলভাবে আমাদের কৃষকদের মধ্যেও খুব জনপ্রিয়তা বেড়েছে। তারা সংগ্রহ করছে, অনেক দাম দিয়ে এখানে কিনে নিয়ে যাচ্ছে। এটাকে চারা না বীজ কোনটা ওরা নিয়ে যাচ্ছে? তারা আমাদের এখান থেকে চারাও নিয়ে যাচ্ছে এবং এখান থেকে আমাদের উৎপাদিত যে ফসলটা এখান থেকেও কিনে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা এই যে চারা বা বীজ তৈরি করছেন সেটাও কি জৈব পদ্ধতিতে করছেন? জৈব পদ্ধতিতেই আমরা উদ্যোগ নিয়েছি
আমাদের যেমন বর্ষাতি, যেমন পেঁয়াজ, এর আগে কিন্তু পেঁয়াজের এই চাষটা আমাদের এখানে হতো না। এটা নাসিকের দিকে আমরা তাকিয়ে থাকতাম। আমাদের এলাকার কৃষকরা খুব অল্প পরিমাণে করতেন, তারা রবি মরশুমে করতেন, কিন্তু বর্ষাতি পেঁয়াজটা ছিল না। এটা রাজ্যের আমাদের প্রথম উদ্যোগ, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তর থেকে উদ্যোগ নিয়ে আমাদের এবছর বর্ষাতি যে পেঁয়াজ রয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমাদের খেতে গেলেও দেখতে পাবেন, খুব সফলভাবে আমরা খাতড়া সাব ডিভিশন এবং বাঁকুড়া জেলাতে আমাদের চাষ উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা খাতড়া সাব ডিভিশনের যে বীজতলা প্রস্তুত করা এবং চাষের আমরা এই জায়গা থেকে আমাদের হর্টিকালচারাল তালডাংরা থেকে আমরা প্রযুক্তি এবং চারা আমরা সরবরাহ করেছি। এগুলো কি জৈব পদ্ধতিতে করা হয়েছে? জৈব পদ্ধতিতেই আমরা মূলত উদ্যোগটা নিয়ে আমরা কৃষকদেরকে সেইভাবে আমরা উদ্যোগী করেছি। আচ্ছা, আপনারা এখানে কি পমগ্রানাইট চাষ করছেন? হ্যাঁ, পমগ্রানেটও আমরা মহারাষ্ট্র থেকে আমাদের ভালো ভালো জাত যেগুলো রয়েছে সেই জাতগুলোকে আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ করে নিয়ে এসে এখানে প্রয়োজনীয় অর্চার হিসাবে পমগ্রানেট বা ডালিম, যেটা ভাগুয়া ভ্যারাইটি রয়েছে, 450-500 গ্রাম ওজন হবে, তো সেইগুলোকে নিয়ে এসে যাতে এই এলাকাতে আমাদের খুব সুইটেবল ফসল হিসাবে সেটা আমরাও উদ্যোগ নিয়ে কৃষকদের মধ্যে আমরা চারা দিতে পারবো এবং ফসলের ক্ষেত করা হচ্ছে। কোন কৃষকদের কাছে দেওয়া হয়েছে কি এটা? আমরা কৃষকদের কাছে পমগ্রানেট কিছু সংগ্রহ করেছে আমাদের স্থানীয় এলাকার কৃষক, কিন্তু এটাকে যাতে আরও জনপ্রিয়ভাবে অনেক সংখ্যক কৃষক এটা অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টাতে আমরা চারা উৎপাদন করছি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে পারবো যে এই এলাকায় কি আঙুর চাষ সম্ভব? আঙুর চাষ এইটা আমাদের পশ্চিমবাংলাতে এর আগে আমাদের ধারণা ছিল যে আঙুর চাষ করা যাবে না, কিন্তু রেড লেটারাইট মৃত্তিকা যে লাল কাঁকুরের মাটিতে, সেটা আমাদের বিগত 6 বছর ধরে আমরা এখানে ট্রায়াল এবং রিসার্চের মাধ্যমে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকে আমাদের এসছেন ও প্রফেসর আমাদের এসএন ঘোষও রয়েছেন, স্যার উদ্যোগ নিয়ে কাজটা শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারেরই আর্থিক অনুকূল্যে, কিন্তু সেটা সফলভাবে আমরা 3 বছরের পর 4র্থ বছরে সফলভাবে আঙ্গুর আমাদের এমনকি তার গুণগত মান আমাদের মহারাষ্ট্রের যে আঙ্গুর তার সঙ্গে খুব ট্যালি করছে এবং খুব গুণগত মানও ভালো, তো সেটা আমরা বিগত 2-3 বছর আমরা দেখতে পাচ্ছি। কৃষকরা কি উদ্বুদ্ধ হয়েছে এই চাষ করতে? কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে, আজকেরও অনেকজন কৃষক এসছেন। আমাদের একটা প্ল্যান্টেশন করা হচ্ছে স্বল্প খরচে আঙ্গুরের, যেটা লো কস্ট এই পদ্ধতিতে। বিভিন্ন এলাকা, পাঁশকুড়া থেকে এসছেন, বর্ধমান থেকেও এসছেন, কাঁকসা ব্লক থেকে বিডিও সাহেব উদ্যোগ নিয়ে ওখানটায় চেষ্টা করছেন। আমাদের পাঁশকুড়াতে আমাদের সহকৃষি অধিকর্তা কৃষকদেরকে উদ্যোগ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন যাতে আগামী দিনে করা যেতে পারে। নর্থ বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয়ের ওখানেও চেষ্টা করছেন তারা যাতে ওই এলাকাতে কৃষকদের মধ্যে জনপ্রিয়তা করতে পারেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ তালডাংরা হর্টিকালচার রিসার্চ স্টেশনের অধিকর্তার সঙ্গে কথা বললাম, জানলাম এই তালডাংরা হর্টিকালচার রিসার্চ স্টেশনে কী কী কাজ করা হচ্ছে এবং কিভাবে কৃষকদের উদ্যানজাত ফসলের চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, আমরা তা জানলাম। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিণনাগরী মৌজায়, এবং এখানের সঙ্গে আমরা পেয়ে গেছি কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি সিমলাপাল ব্লকের সহকৃষি অধিকর্তা মনোজ সিনহা মহাপাত্র, এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এখানকারই কয়েকজন কৃষক বন্ধু। আমরা আজ ডাল শস্য চাষ নিয়ে আলোচনা করব এবং এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি দপ্তরের সহায়তায় ডাল শস্য চাষ করা হয়েছে। প্রথমেই চলে যাচ্ছি সে সম্পর্কে কিছু জানবো আমাদের কৃষক বন্ধুদের কাছ থেকে। আচ্ছা, আপনার নাম কি? সুপ্রকাশ হোতা। আপনি এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছি যে ডাল শস্য চাষ করেছেন, তো কেন এই ডাল শস্য চাষ করেছেন, উদ্দেশ্যটা কি? এই চাষটা হচ্ছে, ডাল চাষটা হচ্ছে আপনার বিনা জলে হয় এবং যদি মাটির রস থাকে সঠিক টাইমে যদি বোনা যায় এবং খুব উপকারী ফসল, এবং মাটিটা খুব উর্বর হয়। হ্যাঁ, আর সরকার থেকে এবছর এখানে একটা প্রপোজাল করে একটা প্রায় 100 একরের মতন একটা এখানে করা হয়েছে,
মানে প্রপোজাল নেওয়া হয়েছে আর কি। এখানটা বিস্তীর্ণ সবাই চাষিকে বীজ দেওয়া হয়েছে, এখানে সবাই আমরা মানে সংঘবদ্ধভাবে একসঙ্গে বোনা হয়েছে। হ্যাঁ, এখান থেকে আমাদের এডিও সাহেব এটা অনেক দিন থেকে এটা একটা প্রপোজাল নিয়েছেন, যাতে এখানে একটা মানে দীর্ঘদিন ধরে এখানে ছোলা চাষ হয়, কিছু কিছু চাষি কম কম করতেন আর কি। তারপরে এখানে এটা আমাদের এডিও সাহেব এখানে দেখেছেন যে এখানে ছোলা চাষ উপযোগী মাটি, সেই জন্য এখানে ছোলা চাষটা করা হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মধুসূদন মিশ্র। আচ্ছা, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ডাল চাষ করা হয়েছে, এতটা এলাকা একসঙ্গে কেন চাষ করা হয়েছে? মানে বিচ্ছিন্নভাবেও তো করা যেতে পারতো। এই জায়গাটা সাধারণত একসাথেই সমস্ত মাঠটা, পুরো মাঠটা চাষ করা হয় আর কি। এটা লাভজনক চাষ। এবছর সরকার থেকে আমরা পাইছি সমস্ত বীজ ফিজ সমস্ত কিছু পাইছি আর কি, তাতে আমাদের আরও উপকার হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ভাস্কর নায়ক। আপনিও তো ডাল শস্যই চাষ করছেন, তো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ডাল শস্য চাষ করছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটা বিনা জলে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকার থেকে বীজও পাওয়া গেল, এর জন্য চাষিরা একসাথে এই জলটাই নিল। আচ্ছা, আপনি এই যে ডাল শস্য চাষ করেছেন, কতটা লাভবান হয়েছেন? ওটা মোটামুটি লাভবান ভালোই হওয়া যায়। সরকার থেকে বীজ পাওয়া গেছে, যখন বীজটা কিনতে এলো না। এখানে যে ছোলা চাষটা হয়েছে, ছোলা চাষটা ডালটা ওঠার পরে যদি সরকারিভাবে এখান থেকে নেওয়া হয় আর কি, কিনা হয়, তাতে আমাদের অনেকটা লাভ হবে, মানে বিক্রি করার জায়গা নেই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি কৃষি অধিকর্তার কাছে, জানবো যে এই ডাল শস্য চাষের ব্যাপারে তার অভিমত কী। নমস্কার। আচ্ছা, এই যে ডাল শস্য চাষ করছে কৃষক বন্ধুরা, তো এই এতটা জায়গা জুড়ে একসঙ্গে কেন? না, আমরা এটা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে এখানটা, এই মাঠটা বিশেষ করে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি, তাতে 100 থেকে 150 বিঘা ছোলা চাষ এই এলাকার চাষিরা করতেন এবং তারা দীর্ঘদিন ধরে একই বীজ, ঘরের বীজ তারা ব্যবহার করেন। এবং আমরা যখন প্রকল্পটা গ্রহণ করি, আমরা জানি যে এই এলাকাটাকে যদি আমরা এক্সটেনশন করতে পারি, অর্থাৎ এলাকাটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি, শুধু হরিণাগুড়ি নয়, হরিণাগুড়ির সাথে আমাদের গোটকানালি, কুসুমকানালি, বাউরিশোল, জামদা এবং নদীর ওপারে পাথরডাং এবং তরুপুর, আমরা অনেকগুলো মৌজাকে এই প্রকল্পটার অন্তর্ভুক্ত করতে পেরেছি। এবং আমরা জানি যে আমাদের ডাল শস্যের ক্ষেত্রে ডাল এবং তৈলবীজ এই দুটো কিন্তু আমাদের দপ্তরগতভাবেও আমরা খুব মানে একটা উদ্যোগ গ্রহণ আমরা করছি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিভঙ্গিটাই তাই যে আমরা বিকল্প ফসল হিসেবে ডাল এবং তৈলবীজের চাষটা যতখানি পরিমাণ আমরা বাড়াতে পারবো, সেটাই আমাদের বিশেষ লক্ষ্য আর কি। এবং এই বছর আমরা এই জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পের 1,75 হেক্টর জমিতে আমরা এই ছোলা চাষের প্রোগ্রামটা নিয়েছি। আচ্ছা, এই ডাল শস্য বিক্রির ক্ষেত্রে যে সমস্যাটি কৃষক বন্ধু বললেন, তো সেই সমস্যার সমাধান যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি যে একজন চাষি 5 বিঘা 7 বিঘা পর্যন্ত তারা এই ছোলা চাষ করার করেছেন। সাধারণভাবে কিছু পরিমাণ ডাল তাদের পারিবারিক প্রয়োজনে লাগে, বাকি যেটা থাকছে সেটা কিন্তু তারা বাজারে, অর্থাৎ যে সমস্ত বিভিন্ন যারা আড়তদার আছেন তারা এদের কাছ থেকে ঘরোয়াভাবেই নিয়ে যান। এবং যেটা গত বছরের ক্ষেত্রে একটু দামের সমস্যা ছিল, তার আগেও আমরা দেখেছি 35 থেকে 40 টাকার মধ্যে তারা কিলো বা 3500 থেকে 4000 টাকা কুইন্টাল তারা পেয়েছেন। এবং যেটা খুবই উল্লেখযোগ্য যে এটা সম্পূর্ণ বৃষ্টি নির্ভর চাষ এবং এই এলাকাটা খুব বেশি সেচের এই মরশুমে, বিশেষ করে রবি মরশুমে খুব একটা সুযোগ নেই, যার ফলে তারা বিঘা প্রতি 2 থেকে 2.5 কুইন্টাল ফলন পান এবং প্রায় 8 থেকে 10,000 টাকা বিঘা প্রতি তারা পান। এবং যেখানে খরচ হয় খুব বেশি হলে 2 থেকে 2,500 টাকা বিঘা প্রতি, যার ফলে এরকম একটা বৃষ্টি নির্ভর এলাকায় আমি যদি বিঘা প্রতি এই রবি মরশুমে 6 থেকে 7,000 টাকা আয় করতে পারেন একজন কৃষক, এটা আমাদের কাছে খুবই একটা আশার কথা এবং একটা উল্লেখযোগ্য যে আমরা ডাল চাষটাকেও আমরা বাড়াতে পারছি। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জানবো ডাল চাষ সংক্রান্ত ওনার কি অভিজ্ঞতা। আপনার নাম কি? ওনার গৌরীশঙ্কর মিশ্র। আচ্ছা, আপনিও তো ডাল চাষই করেন, তো এই সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতার কথা আপনি বলেন। অভিজ্ঞতা বলতে ছোলা চাষটা আমাদের বরাবরই একটু লাভজনক চাষই হয়, তার কারণে আমাদের সেচ টেচের এটা খুব কম সেচের কাজটা হয়। আর চাষ বলতে একটা চাষ দিয়ে আর বীজটা আমাদের ঘরে বীজেই থাকে বরাবর, তাহলে বীজ দিয়ে এবার ছড়িয়ে দিলেই মোটামুটি ফলনটা আমাদের ভালোই হয়, তো লাভজনক চাষই হয় চাষটা।
আর ডাল চাষ হচ্ছে বলতে আমাদের অন্য কিছু চাষ নাই আমাদের ছোলা ছাড়া, এটুকুই আমার বলার কিছু নেই। আচ্ছা, ওনার অভিজ্ঞতার কথা আমরা জানলাম। আমরা সহ কৃষি অধিকর্তা মহাশয়কে জিজ্ঞেস করব যে কয়েকজন কৃষক বন্ধুর যেমন সমস্যাটি রয়েছে যে ডাল ভাঙানোর ক্ষেত্রে, যে ডাল শস্য চাষ করা হচ্ছে কিন্তু ভাঙানোর ব্যবস্থা সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ারলি আমাদেরকে বলেন। আমরা যে বিষয়টা যে আমাদের এখানে যে ছোলাটা উৎপন্ন হয়, বিপণন সংক্রান্ত একটা সমস্যা আমরা লক্ষ্য করেছি এবং এই বছরে আমাদের দপ্তরগতভাবে আমাদের আলোচনা তো হয়েইছে এবং আমরা অলরেডি পদ্ধতি শুরুও করে দিয়েছি যে এটাকে যদি আমরা সিড সার্টিফিকেশনের আন্ডারে, অর্থাৎ বীজ সংশোধনকরণ, অর্থাৎ কী হবে না, এই বীজটার কিছু গুণগত বিষয় আছে যেগুলোকে সার্টিফাইং এজেন্সি তারা সেগুলো পর্যবেক্ষণে রেখে তাদের কাজকর্মের মধ্য দিয়ে এটা সার্টিফাইড সিড আমরা যদি এটা তৈরি করি, তাহলে কি হবে না, আমাদের যে সরকারি যে সংস্থাগুলো আছে আগামী মরশুমে এইখানকার যে উৎপাদিত ছোলা সেটাকে কিন্তু আমাদের সরকারি পর্যায়ে বা প্রাইভেট স্তরেও এইটা বীজ হিসেবে কিন্তু আমরা বিক্রি করার একটা সুযোগ থাকবে এবং কৃষকরাও একটা উল্লেখযোগ্য বা ন্যায়সঙ্গত দাম তারা আশা করতে পারবেন। আমাদের এখানে ডাল ভাঙানোর ক্ষেত্রে কৃষকরা যে বিশেষ করে ছোলা মসুর যেগুলো চাষ করেন তাদের ডাল ভাঙানোর একটা সমস্যা রয়েছে এবং আমরা দপ্তরগতভাবে এই বিষয়টাও মাথায় রেখেছি যে আমরা এখানে আমাদের একটি উদ্যোগী সমবায় সমিতি রয়েছে, বিক্রমপুর সমবায় সমিতি, বা আমাদের এখানে লক্ষ্মীসাগর সমবায় সমিতি তারাও রয়েছে। সরকারি স্তরে যদি আমরা ডাল মিল, যেটা ছোট আকারের ডাল মিল যদি আমরা তৈরি করতে পারি, সেই প্রস্তুতিটা আমাদের রয়েছে এবং আমরা পরিকল্পনাটাও হয়তো গ্রহণ করতে পারবো যে এখানে ডাল মিল যদি আমরা শুরু করতে পারি সমবায় সমিতির মাধ্যমে, তাহলে এই সমস্যাটা আমাদের দূরীভূত হবে বা সমস্যাটা নিরসন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই হরিণনাগুড়ি মৌজায় কিভাবে ডাল শস্য উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে এই সম্পর্কে আমরা আজ আলোচনা করলাম এবং আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য কৃষক বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কি করি? হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতের দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।